নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আজ মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বহরমপুরে দুপুরে দলীয় বৈঠকের পর প্রশাসনিক সভা করবেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারী। আরো ডিটেল জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, প্রথমেই জানতে চাইবো আজ কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পালা বদলের পর প্রথমবার মুর্শিদাবাদে? তুমি ইতিমধ্যে কর্মসূচি কি রয়েছে উল্লেখ করেছো। আমি শুধু জানাবো যে এর সঙ্গে সঙ্গে আজকে রেজিনগরে তিনি একটি রাজনৈতিক সভা তিনি সেটা করতে চলেছেন। তিনি এসে পৌঁছানোর পর তিনি বহরমপুরে একটি জায়গাতে প্রথমে তার দলের যারা নেতারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে একটি বৈঠক করে নেবেন এবং তারপরে প্রশাসনিক বৈঠক সারবেন এবং তারপরে তিনি সরাসরি রেজিনগরে চলে আসবেন। সেখানে তার যে রাজনৈতিক সভা সেই সভায় যোগদানের কথা। এর আগেও তুমি জানো যে রাজ্য বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়েই কার্যত তিনি উল্লেখ করেছিলেন যে তিনি খুব শীঘ্রই মুর্শিদাবাদ যাবেন এবং সেখানে গিয়ে তিনি সভা করবেন। মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক দিক থেকে এবং রাজনৈতিক উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তো বটেই। সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়ে গেছি যে মুর্শিদাবাদ নিয়ে মালদাতে যখন প্রশাসনিক বৈঠক হয়েছিল তখন তিনি যারা বিধায়করা রয়েছেন, যারা সাংসদরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি একটি বৈঠকও করেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি প্রথমবার আজকে মুর্শিদাবাদ জেলাতে আসতে চলেছেন। প্রশাসনিক বৈঠকের ক্ষেত্রে একাধিক বিষয় গুরুত্বপূর্ণ, তার মধ্যে যেমন হচ্ছে নদী ভাঙনের একটি বিষয় রয়েছে। এখানকার হচ্ছে বিভিন্ন যে জায়গাগুলোতে যে পানীয় জলের বিষয় তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। গ্রামীণ রাস্তা এবং সড়কের বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। গ্রামীণ আবাস যোজনার বিষয় নিয়ে কথা বলার কথা রয়েছে। এছাড়া হচ্ছে মুর্শিদাবাদকে কেন্দ্র করে বেশ কতগুলি জায়গাতে যে ছোট ছোট শিল্প তালুক রয়েছে সেগুলোকেও কিভাবে কাজে লাগাতে পারা যায় এবং সার্বিকভাবে যেহেতু সীমান্তবর্তী অংশ, ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে যাতে রাজ্য সরকার কিভাবে কাজ করবে প্রশাসনের কাছে সেই ধরনের বার্তা তিনি আজকে বৈঠক থেকে তুলে ধরবেন। তবে আজকে তার সফরের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার রেজিনগরে সভা করার কথা। তুমি জানো যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে রেজিনগর যে আসন সেখান থেকে জয়ী হয়েছিলেন হচ্ছে আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। তিনি একই সঙ্গে অপর একটি আসন থেকেও তিনি জয়ী হন। তিনি এই আসনটিকে ছেড়ে দেন, এখানে উপনির্বাচন হবে এবং এই উপনির্বাচনকে ঘিরে আমজনতা উন্নয়ন পার্টি বিজেপি দুই শিবিরের মধ্যেই যে রাজনৈতিক তৎপরতা তা চোখে পড়ার মতো। এবং হুমায়ুন কবিরের যে বিভিন্ন সময় যে ধরনের মন্তব্য, সাম্প্রতিক বেশ কিছু মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয় এবং রাজ্য বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করেছিলেন যে এই ধরনের মন্তব্য করলে রেয়াত করা হবে না, ব্যবস্থা গ্রহণ করা হবে। বেশ কতগুলি থানাতে অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। ফলে আজকে রেজিনগরের মতো জায়গাতে শুভেন্দু অধিকারী সভা করাটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ফলে এই জেলার জন্য এবং অবশ্যই রেজিনগরের বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ যে কোনো সময় ঘোষণা হতে পারে, তার আগে তার যে রাজনৈতিক বার্তা তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে সেটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ হয়েছে। আমজনতা বেশ আবির। এরই পাশাপাশি আজ কৃষ্ণনগরে বৈঠকের সম্ভাবনা মুখ্যমন্ত্রীর। এ বিষয়ে জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রওনা দিয়েছেন বহরমপুরের উদ্দেশ্যে এবং সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সময় পেলে তিনি কৃষ্ণনগরে সার্কিট হাউসেও একটি সংক্ষিপ্ত বৈঠক সেরে নিতে পারেন। ইতিমধ্যেই তারও প্রস্তুতি রাখা হয়েছে বলে সূত্র মারফত খবর। যেহেতু তিনি সড়ক পথে যাচ্ছেন এবং নদীয়া জেলার উপর দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে বহরমপুর যাবার পথে বা বহরমপুর থেকে ফেরার পথে তিনি কৃষ্ণনগর সার্কিট হাউসে একটি সংক্ষিপ্ত বৈঠক সেরে নিতে পারেন। ইতিমধ্যেই নদিয়া জেলার প্রশাসনের আধিকারিকদেরও তার প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে বলেই সূত্র মারফত খবর। সঙ্গে থাকো সোমরাজ। আপনাদের জানিয়ে রাখবো, খারাপ আবহাওয়া আর সেই কারণেই সড়ক পথে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে। অর্থাৎ আবহাওয়া খারাপ থাকায় সড়ক পথে যাওয়ার সিদ্ধান্ত। এ বিষয়ে জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, খারাপ আবহাওয়ার কারণেই তাহলে সড়ক পথে মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী? একদমই। দেখো, যেহেতু আবহাওয়া খারাপ রয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগে থেকেই কর্মসূচি চূড়ান্ত ছিল, বহরমপুরে তিনি প্রশাসনিক বৈঠক করবেন, রাজনৈতিক সভা করবেন রেজিনগরে, সেই কারণেই তিনি সড়ক পথে রওনা দিয়েছেন। ইতিমধ্যেই কৃষ্ণনগরের কাছাকাছি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগর আর মাত্র 15 থেকে 16 কিলোমিটার দূরে রয়েছে মুখ্যমন্ত্রীর কনভয় থেকে এবং তারপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কৃষ্ণনগর পৌঁছে যাবেন এবং তারপরেই তিনি বহরমপুরেও উদ্দেশ্যে রওনা দেবেন। এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত বহরমপুর পৌঁছে তিনি একটি জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
তারপরে তিনি প্রশাসনিক বৈঠক করবেন এবং রাজনৈতিক সভা করবেন। রাজনৈতিক সভা করার পরে তিনি সড়ক পথেই আজই কলকাতায় ফিরবেন। ইতিমধ্যেই প্রায় কৃষ্ণনগরের কাছাকাছিও পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ সোমরাজ। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেনের মামলা তদন্তে নেমে এবার নজরে তৃণমূলের আকাশ যাত্রা ইডির স্ক্যানারে। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো, ইডি যে বিষয়গুলো খতিয়ে দেখছে সেগুলো হলো যে কোন কোন বিমানবন্দর থেকে কোন সংস্থার চার্টার্ড বিমান বা হেলিকপ্টার উড়েছে, পুরো বিষয়টা খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার তদন্তেই ইডি। কেন্দ্রীয় এজেন্সির র্যাডারে তৃণমূলের আকাশ যাত্রা। বিমানবন্দরগুলির কাছ থেকে তথ্য চেয়েছে ইডি। 2023 থেকে 2026 পর্যন্ত তথ্য তলব। কোন বিমানবন্দর থেকে কোন সংস্থার চার্টার্ড বিমান ও হেলিকপ্টার উড়েছে, এই চার্টার্ড বিমান ও কপ্টারে কতজন যাত্রী ছিলেন। ইডি সূত্রে দাবি, তৃণমূলের তহবিল তদন্তে এই তথ্য গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন কমিশনের অডিট রিপোর্ট অনুযায়ী 2022 থেকে 2025 সালের মধ্যে আকাশ যাত্রায় তৃণমূল খরচ করেছে প্রায় 94 কোটি টাকা। 2023-24 সালে খরচ 56.33 কোটি টাকা। 2024-25 সালে খরচ হয়েছে 37.34 কোটি টাকা। ইডি সূত্রে চাঞ্চল্যকর দাবি, বিমান কিনে সেই বিমানই ভাড়া নিয়েছিল তৃণমূল। তৃণমূলের অ্যাকাউন্ট থেকে 160 কোটি টাকা ট্রান্সফার কেয়ারওয়েল অ্যাভিয়েশন সহ দুটি সংস্থাকে। 160 কোটি টাকা থেকে 83 কোটি টাকা অন্য একটি সংস্থায়। 112 কোটি টাকা দিয়ে বিমান ও কপ্টার কেনে কেয়ারওয়েল। মূলত তৃণমূলের টাকাতেই কপ্টার ও বিমান কেনা হয়। কেয়ারওয়েল থেকেই আবার বিমান কপ্টার লিজ নেয় তৃণমূল। লিজের জন্য মোটা টাকা কেয়ারওয়েলকে দেয় তৃণমূল। ইডির চোখে এইসব লেনদেন অত্যন্ত সন্দেহজনক। ইডি খতিয়ে দেখছে আসলে লাভবান কে। মঙ্গলবার কলকাতা সহ 5 জায়গায় অভিযান চালায় ইডি। তৃণমূল দলটা 15 বছর একটি মাফিয়া রাজনীতি চালিয়ে গেছে পশ্চিমবঙ্গে। এরা খালি চুরি করতে এসেছিল। 15 বছর পশ্চিমবঙ্গ অর্গানাইজড ক্রিমিনালস রুল করেছে। হেলিকপ্টার কেন, পালপিন টু এলিফেন্ট সর্বত্র দুর্নীতি পাবেন। তৃণমূল মানেই চোর। বুধবার তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা ফ্রিজের নির্দেশ দেয় ইডি। এই অ্যাকাউন্টগুলি থেকে আর্থিক লেনদেনে কোনো অনিয়ম করা হয়েছে কিনা খতিয়ে দেখতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা থেকে আধা ঘন্টা গাড়িতে লাগে এরকম ক্ষেত্রেও হেলিকপ্টার ব্যবহৃত হয়েছে। তো স্বাভাবিকভাবে সেটা এখন প্রেরোগেটিভ, কে গাড়িতে যাবেন, যেটা গাড়িতে যাওয়া যায় সেটা হেলিকপ্টারে যাবেন, তার সঙ্গে স্ট্যাটাস সিম্বল আছে কিনা। এখন তো আবার নতুন করে বোঝা যাচ্ছে যে এটা মানি লন্ডারিং এর একটা বিষয় রয়েছে, কালো টাকা সাদা করবার বিষয় রয়েছে, কারণ যে হেলিকপ্টার কিনেছে সেই আবার হেলিকপ্টারের জন্য ভাড়া দিচ্ছে। সো দিস ইজ আ ভেরি সিরিয়াস কেস। কম্পিটেন্ট অথরিটি তারা হচ্ছে তদন্ত করলেই গোটাটা সামনে আসবে। আমি কিছুই জানি না, তবে ইডি আর সিবিআই বিজেপির দুই ভাই, কোনটা সত্যি কোনটা মিথ্যে তো জানি না। ইডি তো অনেক মামলা করেছে, একটা মামলায় কি কেউ দোষী সাব্যস্ত হয়েছে? এটা নথি দেখালে কিছু হয় না। তৃণমূল কংগ্রেসের দুই শিবিরে থাকা নেতারাই এর আগে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। তবে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে ইডি যেভাবে তদন্তের অভিমুখে নতুন তথ্য যোগ করেছে তাতে অনেকেই অবাক হতে শুরু করেছেন। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেও এই নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে যে নেপথ্যে কাহিনী কি। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।